দর্শক, সবার প্রতি শুভ কামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুধাত সাওম। দর্শক, এনটিভির নিমন্ত্রণে অনুষ্ঠানটি শুক্রবার ছাড়া সপ্তাহের 6 দিন সকাল 9:30 এনটিভির পর্দায় দেখতে পাবেন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। ধানমন্ডির ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে 12 জন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী ড্রিম ওয়েভার। প্রদর্শনী চলবে 28 অক্টোবর পর্যন্ত। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ইয়াসমিন জাহান নূপুরের একক চিত্রকলা প্রদর্শনী আনরিভেইলিং সাইলেন্স। প্রদর্শনী চলবে 22 নভেম্বর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 9:30 থাকছে শামস করিমের পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক 7 কিলো 1 গ্রাম। আরে সুরজ ভাই, কই মেলা করলেন? জায়গা যাইতেছি, মাপ যোগ করন লাগবো। আমি সব আসছে। ও সুরজ ভাই, আপনার লগে না একটা কথা ছিল। লেকচারে কি আপনারে কিছু কইছে? কেন, টাকা কি জোগাড় করে ফেলাইছে? 5 লাখ টাকা জোগাড় করা কি এত সহজ কথা নাকি? আমি কই কি, সময় নষ্ট না করে লেকচারে না লিস্ট দিয়ে বাদ দিয়ে দেন। কেন বাদ দিব কেন? ভাই আর কইেন না, সবার কাছেও আপনার নামে বাজে কথা ছড়াই বেড়াইতেছে। কয় কি, ওই যে গেন্দুসুরা আছে না, ওর লগে নাকি আপনার হাত। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি সঙ্গীত শিল্পী ডলি মণ্ডল। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন ডলি আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আপনাকে পেলে তো বরাবরই খুব ভালো লাগে। আমারও খুব ভালো লাগে, এত স্নিগ্ধ এবং পবিত্র লাগে। আসলে সাদা বিষয়টাই এরকম, তাই না, যে তার মধ্যে একটা স্নিগ্ধতা থাকে। আপনিও আজকে সাদা পরেছেন। আমি তো জানি যে আজকে ডলি মণ্ডল আসবে এবং এসে তার জন্য আমি সাদা পরে এসেছি। খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ যে আপনি আমাকে দেখেন কতটা ভালোবাসেন। সেই ভালোবাসার জায়গা থেকে আমি আসবো বলে আপনি সাদা পরেছেন। এটা একটা অন্যরকম আর একটা ভালো লাগে আসলে, এবং সংযোগ তৈরি করে। এই যে সংযোগের কথা বলছি, গান এরকম একটি মাধ্যম যেটা সংযোগ স্থাপন করা। এবং আপনি লোকসঙ্গীতের মধ্যে আছেন, আপনি লালন চর্চার মধ্যে আছেন। সাইজির যে চর্চা, তার যে বাণী, সেগুলো আমাদেরকে এত গভীরভাবে আসলে সংযোগ স্থাপন করায়। এবং যখন আপনার গলার মাধুর্যে সেই গানের বাণীগুলো উপস্থাপিত হয়, সেটা আমাদেরকে ভীষণ রকমভাবে মুগ্ধ করে। কেমন যাচ্ছে এখন সেই সময়টা, গানের সাথে সময়টা? সেটা তো সবসময়ই যায়, কারণ ঘরে বাহিরে যেখানে যায় সব সময় তো গানের সাথেই যায়। তবে এই কিছুদিন আগে 17 অক্টোবর সাইজির তিরোধান দিবস, 3 দিন মেলা, 135তম তিরোধান দিবস গেল। 135তম। তো সেখানে এবার আন্তর্জাতিকভাবে সেটা পালিত হলো। জি। তো এটা একটা অন্যরকম আরেকটা ভালো লাগা। হ্যাঁ, কারণ দেশের বাইরে গেলে দেখা যায় যে এটা বলতেও ভালো লাগে যে আমরা লালনের দেশের মানুষ। আর আরেকটা ভালো লাগার বিষয় যে ভাগ্যক্রমে আমার বাড়ি কুষ্টিয়া হয়ে গেছে। এটা একটা আমার জন্য অনেক অনেক এমন হতে পারে যে কুষ্টিয়ার দেশের মানুষ বা লালনের দেশের মানুষ বলেই হয়তো লালনের প্রতি আগ্রহটার জায়গাটা বেশি, ভালোবাসার টানটা বেশি। তা আসলে কিভাবে যে হয়ে গেছে, আমার বাবা একজন সাধক ছিলেন। আমার সেখান থেকে আমি ছোটবেলা থেকেই বাবাকে ওইভাবে দেখছি। বাবা সাদা কাপড় পরতেন, তখন হয়তো বা এত কিছু গভীরে বুঝতাম না। এখনো বুঝি, আমি সেটা স্বীকার করছি না। কারণ আমার মনে হয় না যে আমি এখন ওই পথের ধারা বেয়ে আসলে ঠিকঠাকভাবে
চিনতে পারছে কিনা। তবে সঙ্গীতের শও এখন আমি জানি না, তবে ওই রাস্তা ধরে হাঁটার চেষ্টা করছি। আমি তো সঙ্গীত কলেজে লেখাপড়া করেছেন এবং সেখানে আপনার অনার্স মাস্টার্স, সেটা কি লোকসঙ্গীতের উপরেই ছিল? হ্যাঁ, লোকসঙ্গীতের উপরে ছিল। ওখানে কয়েকটা বিভাগ আছে, উচ্চাঙ্গ সঙ্গীত আছে, লোকসঙ্গীত, নজরুল, রবীন্দ্র, এগুলো আলাদা আলাদা আছে। যেহেতু আমি লোকসঙ্গীত নিয়েই কাজ করি, তো সেহেতু আমি সেটা নিয়েই, এবং তাতে কিন্তু আরো বেশি ভালো হয়েছে যে আরো গভীরভাবে জানা বা বোঝা। কারণ কোনো একটি গান যখন আপনারা গাইছেন তখন সেটার পেছনের ইতিহাসটা যদি সুন্দরভাবে বোঝা যায়, সেই বাণী আসলে কি বলতে চাইছে সেটা যদি গভীরভাবে বোঝা যায়, আমার কাছে মনে হয় গাওয়াটা অনেক সহজ হয়ে যায়। সহজ বলতে কি, ওই ভাবটা, ওই ফিলটা পাওয়া যায়। মনে করেন যে আমি একটা জিনিস বুঝে গাওয়া আর না বুঝে গাওয়ার একটা বিষয় যেটা থাকে, যে আমি একটা গান আসলে তুলে আমার কণ্ঠে সুর আছে, আমি গাইতে পারলাম। আরেকটা বিষয় আছে যে আমি একটা গান, সেই গান কি মেসেজ দিতে চাচ্ছে, সাধকরা কি বলতে চেয়েছেন, সেইটা উপলব্ধি করে গাওয়ার আরেকটা বিষয় থাকে। তাহলে ওই গানের মধ্যে যখন ভাবটা যুক্ত হবে, তাহলে সুরের সাথে যখন নিজের ভাব, নিজের মাধুরী মিশিয়ে যখন গাওয়া যাবে, তখন তো নিজের কাছে তো ভালো লাগার একটা বিষয় তো আছেই, সেটা মনে হয় শ্রোতাদের কাছেও ভালো লাগবে অবশ্যই। কারণ গান তো আসলে নিজেকে আত্মশুদ্ধির পথ দেখায়। তো যদি ওই প্রাণে দোলা না দেয়, তখন তো আর ওই গান গান হয় না। একদমই তাই। দিনের কোন সময়টা আসলে রেওয়াজের জন্য রাখা হয়? আসলে এইভাবে না, সকালে উঠেই আমার মনে হয় আমি যতটুকু সময় পাই চেষ্টা করি একটু রেওয়াজ করার জন্য। তারপরে নিজের আনুষঙ্গিক অনেক কাজ থাকে, তারপরে কাজে, এই যে আজকে যেমন শুটিংয়ে চলে আসছি, সকালে একটু বসে তারপরে আসা হয়েছে আর কি। আচ্ছা, মানে কাজ অনুযায়ী তারপর রেওয়াজের যে বা চর্চার যে সময়টা। কিন্তু যারা, আমার মনে হয় যারা গান করে তাদের প্রত্যেকেরই উচিত, যেহেতু তারা এটার মধ্যেই নিয়োজিত থাকে, আমার জন্য আমি বলছি যে 24 ঘন্টার মধ্যে কিছু না হলেও তো 1 ঘন্টা আপাতত কিছু, মানে অবশ্যই 2-3 ঘন্টা সময় দেওয়া উচিত। সারাদিনে অনেক ব্যস্ততা থাকলেও 1 ঘন্টা হয়তো বা সময় দেওয়া প্রত্যেকেরই উচিত। হ্যাঁ, আর আমার কাছে মনে হয় কি সঙ্গীতের চর্চা করাটা বা এই যে রেওয়াজ করাটা, এটা একটা মেডিটেশনের মতন। অবশ্যই, তাই না? হ্যাঁ, এটা করলে আসলে কি নিজেকে স্থির রাখা যায়। হ্যাঁ। আমি এই পৃথিবীতে এসেছি, আমিত্ব কি, হাতের কাছে নড়ে চড়ে খুঁজলে জনম ভর মেলে না, কে কথা কয় রে দেখা দেয় না। তো আমি যে কথা বলছি, তো আমি মানুষটা আসলে কে কথা বলছে, সেই নিজেকে জানা, নিজেকে খোঁজবার যে চেষ্টা, সেই প্রয়াসটা রাখা যায়। ছোটবেলায় গানের যে অনুপ্রেরণা, সেটা আপনার বাবা ছিলেন, মানে আপনারা 2 বোনকে আসলে অনুপ্রাণিত করেছিলেন আপনার বাবা। আপনারা তো 5 বোন 1 ভাই, যেমনটা আপনি বলছিলেন আমাকে শুটিং শুরু হওয়ার আগে। তো সেই সময়টা কেমন ছিল আসলে? মানে থাকে না ছোটবেলার অনেক স্মৃতি আমাদের ঘুরে ফিরে মাথার ভিতর চলে আসতে থাকে, সেই সময়গুলোর কথা একটু জানতে চাই। ছোটবেলাটা আসলে সেটা সবারই একটু অন্যরকমই থাকে। সে সময় কোনো চিন্তা থাকে না, মানে কোনো সাংসারিক বা কোনো আউটসাইড কোনো চিন্তা নেই, নিজের মনের মতো করে, মানে নিজের উল্লাসে ঘুরে বেড়ানো, অন্যরকম চিন্তা। তবে আমার লাইফটা কেটেছে একটু অন্যরকম, কারণ আমি যখন ক্লাস 4-এ বা ক্লাস 3-তে পড়ি, এরকম টাইমে আমার দাদাগুরু, যিনি বাউল সাধন শাহ ফকির, উনি ওফাত হয়ে গেছেন। তো সেই মানুষটা আমাদের বাড়িতে আসেন, আসার পরে তো আমার আম্মা আবার আমার বাবার উপরে কোনো দিন কোনো কথা বলেননি। এখনও, মানে বাবা যতদিন ছিলেন কথা বলতেন না, বাবা যেটা বলতেন আম্মা সেটাই মেনে নিতেন। তবে আমার আম্মা আবার এই সাধুদের এই তন্ত্র তেমন একটা পছন্দ করতেন না, আবার নাও বলতেন না। আচ্ছা। তো আমার গুরু, মানে আমার দাদা গুরু যখন আমাদের বাড়িতে আসেন, তো ওনার একটা ধারণা ছিল যে আসলে ফকিররা হয়তো বা এরকম একটু নোংরা টাইপের হয়, একটু অগোছালো, একটু মুসাফির হয়। হ্যাঁ, তো এই জন্য ওনার এই বিষয়টা একটু ভালো লাগতো না। তখন আমার দাদা গুরুর সাথে ওনার কনভারসেশন আগে মানে ওইভাবে হয়নি। যখন আমরা দাদার সাথে বসে কথা বলা শুরু করলাম, বা দাদার হাতে একটা দোতারা ছিল যেটা বাজিয়ে উনি গান করতেন, তো আমাদের ঘরে ওই দোতারা দেখে আমি আর আমার বড় বোন ওই দোতারাটা বাজাচ্ছিলাম। তো সেখান থেকে দাদার সাথে একটা আন্তরিকতার সৃষ্টি হয়। তো আমার নিজের দাদাকে আমি দেখিনি, তো তারপরে আমার ওই দাদা গুরু, আমার আম্মা আর আমার বাবা তখন মাঠে ছিলেন। মাঠের থেকে উনি যখন এসে দেখে যে আমরা দোতারা বাজাচ্ছি, বা দাদা তখন একটা গান একটু শিখিয়ে দিয়েছিলেন,
আমি একটু গান শেখাচ্ছি, তোরা এটা একটু শেখ। তাহলে পাশে একটা সাধু সঙ্গ ছিল আমাদের ওখানে, আবার 24 ঘন্টা ব্যাপী সাধু সঙ্গ হয়, লালন সাইজির ঘরানার যারা আছেন। তো ওই সাধু সঙ্গে বলছে যে উনি এই গানটুকু একটু শিখাই দিলেন। তো আসলে এত মানুষের সামনে তো কখনো গান করা হয়নি। তো দাদা যখন বাবা আসলো দেখলো যে আমরা টুকটাক গান করতে পারছি, তখন আমার দাদা বাক্য দিলেন যে আমাদের গান শেখানোর জন্য। আমার বাবা আবার গুরু বাক্য খুব মানতেন, যে গুরু বাক্য বলবান সবকিছু তার বাহ্য জ্ঞান, তার আর কোনো কিছু মানে উনি গুরু যেটা বাক্য দিবেন উনি সেটা শিরোধার্য। ও তারপরে হচ্ছে সেই সাধু সঙ্গে নিয়ে গেলেন। তো এত মানুষের সামনে পা কাঁপছে, বয়সটাও তো কম, হ্যাঁ। দাদা বলছে কোনো অসুবিধা নেই, আমি তো পিছনে আছি। তো আপনারা দুই বোনই ছিলেন? হ্যাঁ, দুই বোন। বলছে তোরা দুইজন শুধু দাঁড়ায় থাকবি, আর পিছন থেকে গান গাইবো আমি, শুধু দাঁড়ায় থাকবি আর হাতে তালি দিবি আর এরকম। তো আসলে তো খুব ভয়ের ব্যাপার। তো তারপরে ওই গান আর ছোট মানুষদের গান শুনলে তো সবাই একটু খুব খুশি হয়। তো দাদা যখন এরকম করছে আর সবাই হাতে তালি দিচ্ছে, তো ওই ভালো লাগা থেকে আবার ভালো লাগা তখন তৈরি হয়ে গেছে, মানে ওর অনুপ্রেরণা হিসেবে কাজ করছে সবার হাততালিটা। তারপর কত স্টেজ শো করা হয়েছে ডলি আপু? অনেক, ওই ছোটবেলা থেকেই মনে করেন যে এই স্টেজ। আমার তো মিডিয়াতে আমি অনেক পরে এসেছি, মিডিয়াতে 2019 সালে আমি ম্যাজিক ব্যালনেতে কাজ করি। ওখানে করার পরে তারপরে থেকে আস্তে আস্তে মিডিয়াতে কাজ করা। তার আগে থেকে আমি ওই যে স্টেজ করতাম আর কি। আগে পালা গান করা হতো। তো বাবার অনেক ইচ্ছা ছিল আমাকে দিয়ে পালা গান করা। মানে বাবার কি এটা ইচ্ছা ছিল যে তার মেয়ে সঙ্গীত শিল্পী হোক প্রফেশনালি? সেটাই তার ইচ্ছে ছিল। এখন বাবা ওফাত হয়ে যাওয়ার পরে তখন আমি আসলে এতটা বুঝতাম না আপু। তখন বাবার এতটাই ইচ্ছা ছিল যে সে বলতো যে তার যা কিছু আছে প্রয়োজনে সে বিক্রি করে দিবে, তারপরও তার মেয়েকে সঙ্গীত শিল্পী হতে হবে। সঙ্গীত শিল্পী, আর বিশেষ করে টেলিভিশনের পর্দায় সে দেখবে। তো বাবা যখন একটা বাসনা, হ্যাঁ মানে এরকমও যে হয়, বাবা মা আসলে এইরকম হইলে আমার মনে হয় যে পথ চলাটা অনেক সহজ হয়ে যায়, যুদ্ধ করাটা সহজ হয়ে যায়। একটু জানতে চাইবো যে সঙ্গীত কলেজে পড়বার সিদ্ধান্তটা কি বাবার ছিল নাকি আপনার? না, এই সিদ্ধান্তটা আমি নিয়েছিলাম, কারণ দেখলাম যে বাবার এত ইচ্ছা। সে তারপরে আমি হচ্ছে এসএসসি পরীক্ষা পাশ করার পরে ঢাকা আসলাম। গ্রামে তখন তো আর মানে এমন অত্যাচার সবাই শুরু করলো, বাবা তখন বললো যে না, এবার গান শেখানোর জন্য এবার ঢাকা নিয়ে যেতে হবে। তার মানে তার কতটা ইচ্ছা। তারপরে সে সেখান থেকে নিয়ে আসলো এখানে ইন্টার কমপ্লিট করার পরে। তখন আমি ভাবলাম যে বাবা যেহেতু আসলে গানটাকে এতই ভালোবাসে, তাহলে আমার এটার মধ্যেই নিয়োজিত থাকা শ্রেয় হবে। তখন আমি হচ্ছে আমার এক ফ্রেন্ডের মাধ্যমে জানতে পারি যে মিউজিকের উপরে পড়া যায়। আমি অ্যাডমিশন দিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারপরে সেটা আর হয়নি। তারপর না হলে তখন আর কোথাও দেই উনি, না দেওয়ার পরে তখন শুনলাম যে সরকারি সঙ্গীত কলেজে এখানে সঙ্গীত নিয়েই পড়ানো হয়। আচ্ছা, তখন ওখানে আমি বিমিউজে ফার্স্টে ভর্তি হই, ওইটা ডিগ্রি সমতুল্য ছিল। তারপরে আমার 1 বছর গ্যাপ দিয়ে আমি আবার অনার্সে ভর্তি হয়েছি। অনার্স শেষ করে মাস্টার্স কমপ্লিট করেছি। দারুণ। আর নতুন এখন কি কি গানের কাজ করা হচ্ছে বা নতুন রিলিজ হয়েছে, কি কি হবে সামনে, অপেক্ষায় আছে এরকম কোন গানের কাজ? হ্যাঁ, এর মাঝে আমি অনেকগুলো গানের কাজ করেছি। আমি আগে আসলে ভাবতাম যে সাইজির গানটাই আমার করতে হবে, সাইজির গানটা নিয়েই আমি থাকবো। কিন্তু এখন আমার যেটা মনে হয় যে আসলে বাংলাদেশের আনাচে কানাচে অনেক সাধকরা আছেন, একদম, যেসব সাধকের কাজ করায় সেটা আমাদেরই দায়িত্ব। তো আমি চেষ্টা করি এখন সেসব সাধকের গান টুকটাক করে আমার যতটুকু অ্যাবিলিটি আছে আমার, আমি ততটুকু আমার সাধ্য দিয়ে আমি চেষ্টা করি যে তাদের বাণীগুলো সেভাবে প্রচার করার। আর তার পাশাপাশি যারা যে গীতিকার অনেক লিখেন, এখনকার গীতিকাররাও আছেন অনেক অনেক ভালো লিখেন। এর মাঝে ওই যে সোহেল মাসুদ ভাইয়ের, ডক্টর সোহেল মাসুদ ভাইয়ের, ওনার অনেকগুলো গানের কাজ করেছি। তারপরে এরকম মুমিন দেওয়ান আছেন, তারপরে অনেকের গান আমি আস্তে আস্তে করেছি আর কি, অনেকগুলো মৌলিক গান, প্রায় তাও 40-45টা হয়ে যাবে মৌলিক গানের কাজ করা হচ্ছে। আচ্ছা, খুব ভালো থাকবেন সব সময়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে আসবার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর এনটিভিকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।
প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভির নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।